আসসালামু আলাইকুম। আমার এই চ্যানেল থেকে যে পরিমাণ টাকা ইনকাম হবে তার 50% টাকা গরিব অসহায়দের মাঝে ভাগ করে দেওয়া হবে। আমার এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো। এক্সেলের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্ব নাম্বার 1। তো দেখেন আমি আমার কম্পিউটারের ডেস্কটপে আছি। এখানে আপনি যদি এই যে টাইপ হিয়ার টু সার্চ এখানে যদি যাওয়ার পরে আপনি যদি এখানে এক্সেল লিখে সার্চ দেন তাহলে কিন্তু দেখেন এই মাইক্রোসফট এক্সেল অ্যাপটি এখানে চলে আসবে। অথবা অনেকেই আপনারা যেটা করে থাকেন সেটা হচ্ছে যে মাইক্রোসফট এক্সেল কম্পিউটারের এই যে ডেস্কটপে রাইট বাটন ক্লিক করে এখান থেকেও মাইক্রোসফট এক্সেল যে ওয়ার্কবুকটি রয়েছে সেটা কিন্তু ওপেন করে নিতে পারেন, কিন্তু এইটা আসলে প্রফেশনাল ওয়ে না। আপনি এখান থেকে এক্সেলটি ওপেন করে নেবেন, এখানে আছে। তো এখান থেকে আমি এক্সেলের উপরে যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখেন এখানে রিসেন্ট আমি কোন কোন ওয়ার্কবুকগুলো ওপেন করেছি সেই জিনিসগুলো আমাকে দেখাচ্ছে। এখানে দেখেন একটি অপশন রয়েছে মোর টেমপ্লেট। যদি আমি এটার উপরে ক্লিক করি তাহলে দেখেন মাইক্রোসফট এক্সেলে বিভিন্ন রকম টেমপ্লেট কিন্তু এখানে তৈরি করা আছে। আপনি চাইলে, যেমন আমি যদি এখানে ইনভয়েস লিখে যদি এখানে সার্চ দেই তাহলে আপনি খেয়াল করবেন ইনভয়েসের অনেক টেমপ্লেট আছে। আপনি চাইলে যে কোনো একটা কিন্তু ক্লিক করে এখান থেকে ব্যবহার করতে পারবেন। আমরা হয়তো এরকম একটি টেমপ্লেটের উপর যদি ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন এই যে এখানে ক্রিয়েট অপশন আছে। এই ইনভয়েসটি দেখেন আমাদের সামনে চলে আসছে। তো আমরা এরকম ইনভয়েস নিয়ে যেহেতু কাজ করব না, আমি এটা এখান থেকে ক্লোজ করে দিলাম। আমি আবারও এখান থেকে এক্সেলের উপরে ক্লিক করে এখানে একটা অপশন আছে দেখেন পিন টু টাস্ক বার। যদি আমি এটার উপরে ক্লিক করি তাহলে এই টাস্ক বারে আমার এই মাইক্রোসফট এক্সেল অ্যাপটি কিন্তু চলে আসছে। আবার এখানে গিয়ে এই যে আনপিন ফ্রম টাস্ক বার দিলে এটা চলে যাবে। তো আমি যে কোনোভাবে এটা আসলে ওপেন করতে পারি। তো আমি এখন এক্সেলের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়ে নিলাম। আমার সামনে একটি এক্সেলের ওয়ার্কবুক ওপেন হয়েছে। এই যে জিনিসটা আমি ওপেন করলাম এটাকে আমরা বলতেছি এক্সেল ওয়ার্কবুক। এখন এটা যেহেতু ওয়ার্কবুক তাহলে আসলে ওয়ার্কশিট কোনটা? খেয়াল করুন আমাদের এই মাইক্রোসফট এক্সেলের উপরের দিকে দেখেন বিভিন্ন ট্যাব আছে, যে ফাইল ট্যাব, হোম ট্যাব অথবা হোম মেনু বলা যেতে পারে, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট, ফর্মুলা, এগুলার বিভিন্নটার বিভিন্ন রকম কাজ রয়েছে। আপনাদের হয়তো এই ডেভেলপার ট্যাবটা নাও থাকতে পারে, এটা কিভাবে আনবেন বা কী কাজে লাগবে ওটা নিয়ে আমরা ধাপে ধাপে কথা বলবো। তো এই উপরের দিকে দেখেন এই যে ট্যাবগুলো রয়েছে এটার আন্ডারে কিন্তু কিছু গ্রুপ রয়েছে। দেখেন যে ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, সেলস, প্রত্যেকটার আন্ডারে দেখেন ইনসার্টের আন্ডারে দেখেন টেবিল, ইলাস্ট্রেশন, চার্ট, বিভিন্ন জিনিস রয়েছে। তো এই জিনিসগুলো আমরা চাইলে কাস্টমাইজ করতে পারি, সেটা নিয়ে আমরা কথা বলবো। তো এই যে এক্সেলটা ওপেন করার পরে এখানে দেখেন নিচের দিকে একটি অপশন রয়েছে শিট 1। দেখেন এই প্লাস সাইনের উপর যদি ক্লিক করেন তাহলে আরেকটি শিট তৈরি হবে, প্লাস সাইনের উপরে ক্লিক করলে আরও একটি শিট তৈরি হবে। অর্থাৎ আমার কিন্তু এখানে মোট 3টি শিট রয়েছে। কিন্তু যেহেতু আমার এখানে কোনো ডেটা ইনপুট দেওয়া নেই, আমি হয়তো ভাবছি 3টাই সম্ভবত একই জিনিস, কিন্তু আসলে 3টা আলাদা আলাদা পেজ এখানে। তো খেয়াল করুন আমি যখন এই মাইক্রোসফট এক্সেলে অনেক রকম সেল দেখা যাচ্ছে, এই জিনিসগুলো দেখেন আমি যখন কোনো একটা জায়গায় ক্লিক করতেছি তো দেখেন এই ক্লিক করার পরে এখানে এই যে নেম বক্স যেটা আছে খেয়াল করুন এখানে ভ্যালু চেঞ্জ হচ্ছে। অর্থাৎ এখানে যখন ক্লিক করছি এটা D3 আসছে, এখানে যখন ক্লিক করছি এটা A4 আসছে। এটা আসলে কিভাবে আসছে? তো খেয়াল করুন আমার মাইক্রোসফট এক্সেলের এই যে দেখেন কলাম, এগুলোকে কলাম বলে, ABCD এগুলো আসলে কলাম, আর এখানে দেখেন 1 2 3 4 এগুলো আসলে রো। তো কলাম আর রো মিলে এই রেফারেন্সটা তৈরি হয়েছে। যখন আমি এখানে ক্লিক করছি দেখেন এটা আমার A কলাম আর 1 নাম্বার রো, এই জন্য A1 বলছে। যখন আমি এখানে ক্লিক করছি সেটা কিন্তু F1। দেখেন যখন আমি এখানে ক্লিক করছি তখন এই যে D4, এইভাবেই কিন্তু আসলে রো কলাম কম্বাইন করে আমাকে এই সেলের রেফারেন্স অর্থাৎ এই যে নেম বক্স আমাকে দেখাচ্ছে। তো আমি যদি কোনো একটা স্থানে ডেটা ইনপুট করি, ধরুন আমি এই সেলটাতে কোনো কিছু লিখতে চাই, আমি লিখলাম হচ্ছে RAYHAN রাইহান, এটা লিখলে খেয়াল করুন আমি এখানটাতে ক্লিক করার সাথে সাথে এটা আমার D4 সেল, অর্থাৎ এই সেলটাতে আমি লিখেছি। আর এই সেলে কি লেখা হয়েছে রাইহান সেটা কিন্তু আবার এখানে দেখাচ্ছে। এটা হচ্ছে আমার ফর্মুলা বার। যখন আমরা ফর্মুলা নিয়ে কথা বলবো তখন এই বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই প্রত্যেকটা যে সেলগুলা আমি ক্লিক করছি আলাদা আলাদা, এটা আসলে সেল এবং এটা আমার ফর্মুলা বার। এখন অনেক ক্ষেত্রে আপনি যদি সেল এভাবে না দেখতে চান সেক্ষেত্রে এই যে ভিউ থেকে
আপনি যদি এখানে গ্রিড লাইনটি উঠিয়ে দেন তাহলে কিন্তু এটা আর দেখা যাবে না, কিন্তু আমাদের এটা প্রয়োজন গ্রিড লাইনটা দেখা, ঠিক আছে। তো এখন আমি ডিলিট বাটন প্রেস করে এটা এখান থেকে মুছে দিচ্ছি। এখন আমি দেখেন এখানে শিট 3-তে আমি আসলে এখানে রায়হানটা লিখলাম, তাই না? এটা যে আলাদা আলাদা শিট আপনাদেরকে বললাম, শিট 3-তে আমি এখানে রায়হান লিখলাম। দেখেন শিট 2-তে এখানে গিয়ে আমি হয়তো লিখলাম তানজিম, খেয়াল করুন। আর শিট 1-এ গিয়ে আমি এখানে লিখলাম হচ্ছে কবির। তাহলে দেখেন এই শিট 1-এ কবির, শিট 2-তে তানজিম আর শিট 3-তে আসলে রায়হান। তাহলে কিন্তু এই 3টা আলাদা আলাদা শিট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন খেয়াল করুন আমার এখানে আসলে 3টা শিট, একটা হচ্ছে শিট 1, শিট 2, শিট 3। এখন আমি যদি চাই শিট 3টাকে প্রথমে আনতে, তাহলে এখানটাতে ধরে জাস্ট এই পাশে যদি নিয়ে যায় তাহলে দেখেন শিট 3টা আগে চলে আসছে। আবার যদি আপনি শিট 3টাকে এই পাশে মাঝ বরাবর আনতে চান সেটাও আনা সম্ভব। এখন যদি আমি শিট 3টা রিনেম করতে চাই তাহলে এটার উপর রাইট বাটন ক্লিক করব, করে এই যে রিনেমের উপরে ক্লিক করব। এখানে হয়তো আমি লিখব যে রায়হান, এটা লিখলাম, ঠিক আছে। তাহলে আমি বুঝবো এটা রায়হানের শিট। এখন যদি শিট 1টা রিনেম করতে চাই এটার উপর রাইট বাটন ক্লিক করে এখানে লিখব হচ্ছে কবির। এখন আপনি যদি এই শিটগুলার কোনো কালার দিতে চান তাহলে যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ট্যাব কালার থেকে আপনি চাইলে এখান থেকে বিভিন্ন রকম কালার দিতে পারবেন। খেয়াল করুন আমি বিভিন্ন রকম কালার খুব সহজে এখান থেকে দিয়ে নিতে পারছি। এখন আপনি যদি এই শিটটায় ধরেন অনেক ডেটা আছে, এই শিটটা যদি একটা কপি করতে চান, আরও একটা কপি করতে চান, জাস্ট রাইট বাটন ক্লিক করবেন, মুভ অর কপি এটার উপরে ক্লিক করবেন, করে যে ক্রিয়েট এ কপি। এখন কোথায় রাখতে চান, আমি চাই এই শিটগুলো শেষে চাই, তাহলে যে মুভ টু ইন্ড দিবেন, দেওয়ার পরে ওকে দিলেন। তাহলে দেখেন এই রায়হান আর একটা কপি হয়ে গেছে, এই একটা এবং এই একটা। এটা যদি এখন ডিলেট করতে চান রাইট বাটন ক্লিক করে এই যে এখান থেকে ডিলেট ক্লিক করলাম, এটা কিন্তু ডিলেট হয়ে গেল। এখন যদি কোনো একটা শিটকে আপনি হাইড করতে চান, ধরুন এই শিটটা আমার লাগছে না, এই শিটটা আমি হাইড করতে চাই। খেয়াল করেন আমি যখন এই শিটে আসছি এই শিটের কালারটা কিন্তু আমি যে কালার দিয়েছিলাম সেটা দেখাচ্ছে, যখন এটার উপর যাচ্ছি ওই কালারটা কিন্তু চলে যাচ্ছে। তো আমি এই শিটটা হাইড করতে চাইলে রাইট বাটন ক্লিক করে যে হাইড দিলে এটা দেখেন হাইড হয়ে যাবে। এখন যদি আবার আনতে চাই এখানে ক্লিক করে আনহাইড দিলে কোন শিটটি আনতে চাই এই যে ওকে দিলাম, রায়হান শিটটি চলে আসছে। এটা কেন আসলো, ধরেন আমি এই শিটটাও হাইড করলাম, এটাও হাইড করলাম। এখন এখানে রাইট বাটন ক্লিক করে আনহাইড দিলে কোনটা শুধু আনতে চাই সেইটা আমি দেখিয়ে দিলে সেটা কিন্তু এখানে চলে আসবে। এরপরে দেখেন এখানে দুইটা অ্যারো সিম্বল আছে, দেখেন এটা আসলে কি কাজে ব্যবহার হয়। আমি এখান থেকে আনহাইড করি আর একটা, এটা যদি আপনার যদি অনেক শিট থাকে, এখানে ধরেন আমি আরও কিছু শিট এখানে তৈরি করে নিলাম, অনেকগুলা শিট, ঠিক আছে। যখন আপনার এখানে ধরবে না, দেখেন এখানে শিট অনেক হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখেন এটা হাইলাইট হয়েছে, আপনি ডানে বা বামে যেতে এখানে দেখেন আপনি খুব সহজেই ডানে এখান থেকে চলে যেতে পারবেন বা এখানে ক্লিক করে যে বামে চলে যেতে পারবেন। এখানে যদি অনেক শিট থাকে এবং এখানে রাইট বাটন ক্লিক করেন, আপনি সরাসরি কোন শিটে যেতে চান সেটার উপরে ক্লিক করে ওকে দিলেও কিন্তু সেই শিটে বরাবর আপনি চলে যেতে পারবেন। এখন আপনার যদি এই শিটগুলো প্রয়োজন না হয়, আপনি একটা ক্লিক করলেন, কন্ট্রোল বাটন প্রেস করে এই শিটগুলো সব সিলেক্ট করে নেবেন, রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডিলেট করে দিবেন, তাহলে দেখেন ডিলেট হয়ে যাবে। আমি ধরুন এই শিটগুলো আমার প্রয়োজন নেই, আমি এগুলো সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে ডিলেট করে দিলে এটা ডিলেট হয়ে যাবে। এখন আপনি দেখেন এখানে যে ওয়ার্কবুকটা রয়েছে, এই ওয়ার্কবুকটা যদি সেভ করতে চান সেক্ষেত্রে আসলে কি করবেন। তো আমি এখানে কিছু ডেটা হয়তো ইনপুট করে নেই, যেমন আমি এখানে লিখলাম হচ্ছে জানুয়ারি, লিখে আপনার এই যে বাইরে ক্লিক করার দরকার নেই, আপনি জানুয়ারি লিখবেন, লিখে আপনার কিবোর্ডের যে রাইট অ্যারো কি অর্থাৎ লেফট রাইট আপ ডাউন যে অ্যারো কি আছে ওখান থেকেও আপনি কিন্তু এই সেলগুলোতে দেখেন খুব সহজেই যেতে পারবেন। অর্থাৎ আমি যদি আপনাদেরকে কিবোর্ডটা অন করে দেখাই, এই যে অন স্ক্রিন কিবোর্ড, এখানে ধরুন আপনার থাকা অবস্থায় এখানে ক্লিক করলে আপনি খুব সহজে এভাবে ডানে বামে নিচে উপরে এভাবে খুব সহজে যেতে পারবেন। অথবা এখানে দেখেন ইন্টার সাইন আছে, এটা ক্লিক করে পরের লাইনে যেতে পারবেন খুব সহজে। আপনি ডিলেট দিয়ে কিন্তু উপরে গেলেন, গিয়ে যে ডিলেট বাটন প্রেস করে আপনি এটা মুছে ফেলতে পারবেন। তো আমি এখানে হয়তো জানুয়ারি লিখলাম, দেখেন জানুয়ারি লিখলাম, লেখার পরে এটা যদি ড্র্যাগ করে দেই, খেয়াল করুন আমি কোথায় ধরছি, খেয়াল করুন এই কর্নারে গেলে আমার এই যে অ্যারোটা দেখেন চেঞ্জ হয়ে কালো কালারের চারটা হ্যান্ডেলের মতো চলে আসছে। এটা ধরে আমি টান দিলে দেখেন জানুয়ারি ফেব্রুয়ারি এইভাবে চলে আসছে। এখন এই ফাইলটি বিভিন্ন রকম ভিউ আছে, আমি একটু আপনাদেরকে দেখাই। অনেক ক্ষেত্রে আপনাদের এক্সেলে কাজ করতে গিয়ে এখানে আছে নর্মাল ভিউ, দেখেন যদি এটার উপরে ক্লিক করে যে পেজ লেআউট ভিউ চলে আসতে পারে, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের মতো। অনেকে হয়তো ভাবেন যে আমার এক্সেলের কি হয়ে গেল, তো
তখন এখানে ক্লিক করলে আবার নর্মাল ভিউ চলে আসবে। এবং আরেকটা ভিউ আছে এখানে প্রিন্ট প্রিভিউ, যখন আমরা প্রিন্ট নিয়ে কথা বলবো তখন এটা নিয়ে ডিটেইল আলোচনা করব। তো এখন এই ফাইলটি যদি আমি সেভ করতে চাই সেক্ষেত্রে আমি আসলে কি করব, দেখেন এই যে ফাইলে যাব, যাওয়ার পরে সেভ অ্যাসে যাব, যাওয়ার পরে কোথায় সেভ করব, যে ব্রাউজে যাব, আমি সেভ করব ডেস্কটপে। এটার হয়তো নাম দিলাম যে টেস্ট ফাইল। লেখার পরে এটা আপনি কি হিসাবে সেভ করবেন, দেখেন আপনি এক্সেল হিসাবে সেভ করবেন নাকি ম্যাক্রো হিসাবে, ম্যাক্রো নিয়ে আমরা কথা বলবো পরবর্তীতে। আরেকটা হচ্ছে এক্সেল 97/2003, অর্থাৎ পুরাতন ভার্সনে যদি আপনি এক্সেল ফাইলটি ওপেন করতে চান তাহলে এই হিসাবে আপনি সেভ করবেন। তো আপনি এক্সেল ওয়ার্কবুক হিসাবে সেভ করেন, করার পর এখানে আপনি তো চাইলে কোনো ট্যাগ দিতে পারেন, আপনি টাইটেল দিতে পারেন এক্সেল ওয়ার্কবুকটার, আর সেভ থাম্বনেল এটার উপর যদি ক্লিক করেন, করার পরে যদি আপনি এটা সেভ দেন, এখন যদি আমরা আমাদের ডেস্কটপে চলে যাই, ডেস্কটপে গেলে দেখেন আমার এই একটা ওয়ার্কবুক আছে, এটা কিন্তু কোনো থাম্বনেইল দেখাচ্ছে না, কিন্তু এইটার ভিতরে কি আছে থাম্বনেইলটা দেখাচ্ছে। যদি আমি এটা একটু বড় করি তাহলে দেখেন বুঝতে সুবিধা হবে, এই যে থাম্বনেইলটা দেখাচ্ছে। তো এইটা আসলে কিভাবে আসলো, এই যে আমরা যখন সেভ করলাম এখান থেকে এই যে সেভ থাম্বনেল দিলাম, তখন এই থাম্বনেলটা এইভাবে আমাদের দেখা গেল। তো এইভাবে আপনি থাম্বনেল হিসাবেও সেভ করতে পারেন। তো এখন আমি আবার এখান থেকে ব্যাকে চলে যাই আমার ফাইলটার মধ্যে। দেখেন আমার এই মাইক্রোসফট এক্সেল এখানে একটা অপশন আছে ফাইল, যেখান থেকে আমি সেভ করলাম। এখান থেকে যদি আমি অপশানে যাই, যাওয়ার পরে দেখেন আমার এই কম্পিউটারের মাইক্রোসফট এক্সেলে আমার কোন ফন্টটি ডিফল্ট হিসেবে ব্যবহার হচ্ছে। এই যে ক্যালিব্রিয়া বডি যে ফন্টটি আছে সেইটা আমি ব্যবহার করছি। যদি আপনি এখানে দেখেন টাইমস নিউ রোমান ফন্টটি এখানে বাই ডিফল্ট অ্যাড করতে চান এবং ফন্ট সাইজ যদি এখান থেকে 12 করে দেন, ঠিক আছে। আর আপনি দেখেন ইনক্লুড দিস মেনি শিটস, আপনি যদি এক্সেল অন করার সাথে সাথে 3টি শিট একবারে অন করতে চান, এখান থেকে আপনি অ্যাড করে দেন। দেওয়ার পরে আপনি এখানে ওকে দিয়ে দেন। দেওয়ার পরে আমি এখানে ওকে করে দিলাম। দেওয়ার পরে আমি আমার এই মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটটা কিন্তু আসলে রিস্টার্ট করা লাগবে। তো আমি যদি এই টেস্ট ফাইলটি আবার এখান থেকে ওপেন করি, ওপেন করার সাথে সাথে আপনি হয়তো দেখছেন যে এখানে কিন্তু চেঞ্জ হয় নাই, ঠিক আছে। কিন্তু যখন আপনি কম্পিউটারটা রিস্টার্ট করবেন তখন কিন্তু আপনার বাই ডিফল্ট ফন্টটা চেঞ্জ হবে। যেমন আপনি এখানে ফাইলে আবারও যান, অপশানে যান, দেখেন এখানে কিন্তু বাই ডিফল্টটা এখানে চেঞ্জ হয়েছে। এবং আপনি যখন নতুন একটি ফাইল ওপেন করবেন, যেমন আমি আপনাদেরকে দেখাই, এটা ডন্ট সেভ দিয়ে দিলাম। আমি এখান থেকে এক্সেলের উপরে ক্লিক করি, ক্লিক করে দেখেন ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক যখন ওপেন করি একসাথে দেখেন 3টা শিট এখন ওপেন হয়েছে। এবং খেয়াল করুন এখানে এখন কিন্তু বাই ডিফল্ট যে টাইমস নিউ রোমান ফন্টে ওপেন হয়েছে, কারণ আমি যেহেতু ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ওপেন করেছি সেক্ষেত্রে দেখেন শিট কিন্তু 3টা ওপেন হয়েছে। যদি আমি এখান থেকে ফাইল থেকে আবার কি করি, এখানে শিট একটা করে দেই, দেওয়ার পরে ওকে দিয়ে দেই, এটা কেটে দিলাম। এখন যদি আবার আমি একটি এক্সেল অন করি, খেয়াল করুন এই যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করলাম, দেখেন একটা শিট থাকছে। তাহলে বুঝতেই পারছেন যে এই যে ডিফল্ট যে ফন্ট বা ফন্ট সেটিং যে জিনিসটা, এটা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ। এবং আপনি এই জেনারেলের আন্ডারে দেখেন এখানে আরেকটা অপশন আছে, থিম আছে, দেখেন ব্ল্যাক থিম আছে। আপনি যে কোনো একটি থিম এখান থেকে ব্যবহার করতে পারেন। তো আমি হচ্ছে কালারফুলটা ইউজ করছি, যেটা বাই ডিফল্ট ছিল এটা। অনেকে আবার এই যে ব্ল্যাকটা পছন্দ করে, এই ব্ল্যাকটাও আপনি সেট করে নিতে পারেন। আমি এখানে ওকে দিয়ে দিলাম, দেখেন এই যে ব্ল্যাক হয়ে গেছে। এখন যদি আপনি আবারও চেঞ্জ করতে চান অপশানে যাবেন, যাওয়ার পরে এখান থেকে যে কালারফুল যেটা আছে ওকে দিয়ে দেন, তাহলে আবার আগের মতো হয়ে যাবে। এখানে আমার যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কবুকটি আছে এখানের কোনো একটি ওয়ার্কশিটকে, অর্থাৎ আপনি একটা জিনিস খেয়াল করুন, আমি কখনো ওয়ার্কশিট বলছি কখনো ওয়ার্কবুক বলছি। তো আমার এই টোটাল যে ওয়ার্কশিটগুলো মিলিয়ে যে ফাইলটা, এটা হচ্ছে আমার ওয়ার্কবুক। আর যখন এই একটা নির্দিষ্ট শিট, এগুলো হচ্ছে ওয়ার্কশিট। এখন কোনো একটি ওয়ার্কশিটকে যদি আমি আরেকটি ফাইলের মধ্যে নিতে চাই, এই ফাইল থেকে বের করে দেখেন এখানে রাইট বাটন ক্লিক করব, মুভ অর কপিতে যাব, যাওয়ার পরে টু বুক, কোথায় যাব, আমি নিউ বুক ক্লিক করব, করে দেখেন ক্রিয়েট এ কপি, এটার উপরে ক্লিক করব, করে ওকে দিব। দিলে দেখেন এখানে মাত্র একটা শিট সহ একটা ওয়ার্কবুক তৈরি হয়েছে। এখন আমি ফাইলে যাব, সেভ অ্যাসে যাব, ব্রাউজে যাব, আমি আমার ডেস্কটপে সেভ করব। সেখানে আমি হয়তো লিখতে পারি যে 2-3 লিখলাম, লিখে সেভ দিলাম। খেয়াল করুন এখন আমি যদি কেটে দেই, দেওয়ার পরে আমার ডেস্কটপে যাই, এইটা দেখেন 2-3 নামে একটা ফাইল আলাদা কিন্তু ওপেন হয়েছে। সেখানে অনেক ক্ষেত্রে আমাদের একটা এক্সেল ফাইলের মধ্যে অনেকগুলো ওয়ার্কশিট থাকতে পারে, সেক্ষেত্রে আমার হয়তো প্রয়োজন হতে পারে যে আমি
একটি শিটকে বাইরে বের করে নিব, সেক্ষেত্রে আপনি এই কাজটি করে নিতে পারেন। এখন মাইক্রোসফট এক্সেলে যদি অনেক হিউজ ডেটা থাকে, সেক্ষেত্রে আপনি একটা কাজ কিন্তু করতে পারেন, সেটা হচ্ছে ডেটা সহজে সার্চ করতে পারেন। তো কিভাবে সার্চ করবেন? এটা সব ফাইল, কম্পিউটারে যত সফটওয়্যার আছে সব জায়গায় মোটামুটি সেম। সেটা হচ্ছে আপনি Ctrl+F বাটন প্রেস করবেন, তাহলে দেখেন এরকম একটি পপ আপ আপনার সামনে চলে আসবে, ফাইন্ড। এখন ধরুন আপনি এখানে কোথায় কবির লেখা আছে সেই জিনিসটা লিখে যদি সার্চ করতে চান, এই যে ফাইন্ড অল দেন, তাহলে আমাকে দেখাচ্ছে এই যে A1 সেলে কবির আছে, যে এখানে ধরুন আপনি এই কবির না, আপনি এখানে সার্চ করতে চান যে জুলাই কোথায় আছে, আপনি ফাইন্ড অল দেন, তো দেখেন বলছে যে জুলাই আছে কোথায়, এই যে B9 সেলে, এবং একই সাথে আমার এটা B21 সেলেও আছে। ফাইন্ড নেক্সট যাই, দেখেন যে 2 জায়গায় আছে, সেটা আপনি খুব সহজে দেখতে পাবেন। এই জুলাইকে যদি আপনি রিপ্লেস করতে চান, দেখেন যে রিপ্লেসে যান, এই জুলাইকে যদি আপনি রিপ্লেস করতে চান হচ্ছে রায়হান দিয়ে, দেওয়ার পরে রিপ্লেস অলের উপরে ক্লিক করেন, খেয়াল করেন এই জুলাইগুলো রায়হান দিয়ে রিপ্লেস হয়ে গেল। তো আশা করছি এই যে বেসিক যে বিষয়গুলো নিয়ে প্রথম ক্লাসে আমরা কথা বললাম, এটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। পরবর্তী ক্লাসে আমরা এই যে মেনু এবং গ্রুপিং এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো ধন্যবাদ সবাইকে।